দাদুর সোনা ও রূপার পরীর দেশ। অনেক অনেক দিন আগের কথা। একটি গ্রামে রোশনি তার দাদির সাথে ভাঙা এক কুড়ে ঘরে বসবাস করত। রোশনি যখন অনেক ছোট তখন রোশনির মা ও বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর রোশনি ভাগ্যক্রমে বেঁচে যায়। এরপর থেকে রোশনির ঠাঁই হয় তার দাদির কাছে। রোশনির দাদি অনেক পরিশ্রমী ছিল। সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেলাইয়ের কাজ করত, আর এভাবেই কোনো মতে রোশনিকে নিয়ে তার দিন পার করত। এমনই একদিন রোশনি তার দাদির কাছে যায় আর বলে, দাদি, তুমি আর কত কাজ করবে? এবার এসো, আমি কখন থেকে বসে আছি, খাবার খাবেন না? আরে বেটি, আর একটু সেলাইয়ের কাজ বাকি আছে। ওর বন্ধু নীলার জামা আজকে দেওয়ার কথা। এই কাজটা শেষ করেই আমি খেতে আসছি। বলে তাড়াতাড়ি দাও দাদি, আমি ওকে এখনই ওই জামাটা দিয়ে আসি আর ওর সাথে দেখাও করে আসি, তারপর এসে খাবো। তাহলে তো খুব ভালো হয়, দাঁড়া, আমি এখনই কাজটা শেষ করছি। এরপর রোশনির দাদি সেই ড্রেসটিকে সেলাই করে রোশনির কাছে দিয়ে দেয়, আর রোশনি সেই ড্রেসটি নিয়ে খুশি মনে নীলার বাড়িতে চলে যায়। নীলা ছিল অনেক ধনী পরিবারের মেয়ে। রোশনি যখন নীলার বাড়িতে প্রবেশ করে তখন সে দেখে নীলা অনেকগুলো সোনার গহনা নিয়ে বসে আছে। এটা দেখে রোশনি নীলাকে বলে, নীলা, কেমন আছিস? আমি তোর জন্য ড্রেস এনেছি, যেটা তুই আমার দাদির কাছে সেলাই করতে দিয়েছিলি। আচ্ছা, এই নে তোর ড্রেস। আর তুই এতগুলো সোনার গহনা কোথায় পেলি রে? এগুলো দেখতে খুবই সুন্দর, কত চকচক করছে। চক তো করবেই, কারণ এগুলো সব সোনার। গতকাল আমার বার্থডে ছিল, আর আমার বার্থডেতে সবাই আমাকে এত সোনার গহনা দিয়েছে, আর এর মধ্যে থেকে আমার বাবার দেওয়া গহনা সব থেকে বেশি। তোকে দেখে তো মনে হয় না তুই আগে কখনো সোনার গহনা দেখেছিস, তাই তো এমন করছিস। আচ্ছা শোন, একটু দূরে থাক, না হলে কখন না জানি আমার গহনাগুলো তুই নিয়ে চলে যাস। তোদের মতো গরিবদের দিয়ে তো কোনো বিশ্বাস নেই। নীলা, এইসব তুই কি বলছিস? আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই যে তোর গহনা তোকে না বলেই নিয়ে যাব। আমার দাদি থেকে আমি কখনোই এমন শিক্ষা পাইনি। আমার দাদির মুখ থেকে আমি অনেকবার শুনেছি পরীর দেশে সোনা ও রূপার দেশ রয়েছে, যেখান থেকে আমার দাদি চাইলেই আমাকে অনেক অনেক সোনা ও রূপার গহনা এনে দিতে পারে। তাহলে আমি শুধু শুধু তোর গহনার ওপর লোভ করতে যাব কেন? রোশনির কথা শুনে নীলা হাসতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। হয়েছে, তোকে আর গল্প শোনাতে হবে না। ওইসব গল্প আমরা রূপকথার গল্পের বইয়ে অনেক শুনেছি। তোদের যদি এতই সোনা ও রূপার দেশ থেকে থাকে, তাহলে তোরা কেন এত কষ্ট করিস? তোর দাদি তো সামান্য ক টাকার জন্য অন্যের ওই জামা সেলাই করে, আর থাকিস তো তোরা ভাঙা এক কুড়ে ঘরে। আবার এসেছে আমাকে গল্প শোনাতে। যা তো, আমার সময় নষ্ট করিস না। এমনিতেও আমি এই গহনাগুলো পরে আমার বাবার সাথে অনেক দূরে ঘুরতে যাব। রোশনির কথা শুনে নীলা অনেক কষ্ট পায়, তাই তো সে কাঁদতে কাঁদতে সেইখান থেকে চলে যায়, আর তার দাদিকে গিয়ে বলে, দাদি, তুমি খুব খারাপ, সব সময় আমায় মিথ্যা বলো, মিথ্যা গল্প শোনাও। তুমি জানো না, ওগুলো শুধু রূপকথার গল্পের বইয়েই শোভা পায়, তোমার মুখে নয়। তুমি কেন আমায় এত মিথ্যা কথা বলো? সত্যি যদি তোমার সোনা রূপার দেশ থেকে থাকে, তাহলে আমায় একটা রূপার গহনাও কেন এনে দিচ্ছ না তুমি? সকাল সকাল তোর কি হয়েছে সোনা? নিশ্চয়ই তোকে কেউ কিছু বলেছে, তাই না? আমি তোকে কখনোই কোনো মিথ্যা শিক্ষা দেয়নি, আর যেটা তোকে বলেছি ওটা সত্যি কথা। কিন্তু হায় কপাল, আমি যে আমার সব ক্ষমতা হারিয়েছি, তাই তো তোকে আমি একটা রূপার গহনাও এনে দিতে পারবো না। শুধু শুধু তোকে গল্পই শোনাবো। বলো না, তোমার ওই মিথ্যা গল্প আমাকে আজকে অনেক অপমান করেছে। আজকে তোমার জন্য আমি নীলার কাছে অনেক কথা শুনেছি। আমি চলে যাব যেখানে তুমি আমাকে মিথ্যা বলে সান্ত্বনা দাও। আমাকে তুমি ভালো একটা পোশাকও বানিয়ে দিতে পারো না। আর দেখো, একটা পোশাক পরে দিনের পর দিন আমি স্কুলে যাই, এদিকে আমার গহনাও নেই, আমার কিছু নেই। তুমি তো আমাকে ভালো মন্দ খাবারও খেতে দাও না, তো গল্পই শোনাও। তুই ঠিকই বলেছিস, আমি তোকে ভালো মন্দ খাবারও খেতে দিতে পারি না। কি করব বল?
এই বয়সে আমি ভারী কাজ করতে পারি না, সেলাইয়ের কাজ করে যা পাই তা তো আমি তোর পেছনে খরচ করি। আজকের পর থেকে আমি তোমার কাছে আর থাকবো না, দেখবে তোমার এইটুকু কষ্ট করতে হবে না, তুমি একাই থাকো। আমি চললাম, আমার যেদিকে দু চোখ যায় আজকে আমি সেদিকেই চলে যাব, থাকবো না তোমার কাছে। এতটুকু বলে রোশনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। তখন তার দাদি পেছন থেকে রোশনিকে ডাকতে থাকে আর বলতে থাকে, আরে রোশনি, কোথায় যাচ্ছিস? একটু পরে সন্ধ্যা নেমে আসবে, যাস না, আমার কথা শুনে যা। এইভাবে রোশনির দাদি রোশনিকে বারবার ডাকতে থাকে, কিন্তু রোশনি তার কোনো কথাই শোনে না, সে চুপচাপ হাঁটতে থাকে। আর এইভাবেই বাড়ি থেকে বেরিয়ে রোশনি হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায় আর একটা গাছের নিচে বসে খুবই কাঁদতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসে আর রোশনি তখন অনেক ভয় পেয়ে যায়। আমি কি করলাম? রাগের বশে আমি কোথায় চলে এলাম? এখন তো সন্ধ্যা নেমে আসছে, আমার খুব ভয় করছে। দাদির কাছ থেকে আমি এইভাবে চলে এলাম, না জানি দাদি বাড়িতে একা একা কি করছে, আর আমিও তো এখন বাড়িতে ফিরতে পারবো না। আমি আমার রাস্তাও হারিয়ে ফেলেছি, এখন আমি কি করি, কোথায় যাই? আমার খুব ভয় করছে। এইসব কথা ভেবে রোশনি ভয়ে কাঁপতে থাকে। তখনই সেখানে একটা পরী প্রকট হয় আর রোশনিকে বলে, এই মেয়ে, তোমার কি হয়েছে? এই সময় তুমি এখানে কি করছো? আমায় বলো, তুমি এখানে কেন এসেছো? তোমার কোনো ভয় নেই, আমি তোমায় অবশ্যই সাহায্য করব। এরপর রোশনি সব ঘটনা সেই পরীকে খুলে বলে। সব শুনে পরী তাকে বলে, আচ্ছা, তুমি কি বিশাখা পরীর কথা বলছো? বিশাখা পরী অনেক বছর আগে পৃথিবী লোকে চলে আসে শুধুমাত্র একটা মানুষ কন্যার জন্য। আমার দাদির নাম বিশাখা। আচ্ছা, বিশাখা পরী কিভাবে হলো? আমার দাদি কি তাহলে একটা পরী? একদম ঠিক ধরেছো, তোমার দাদি কোনো সাধারণ মানুষ নয়, সে একজন পরী। আর তার পরিক্ষমতা হারানোর পেছনে একটা গল্প রয়েছে। সে এক মানুষ কন্যাকে লালন পালন করার জন্য পৃথিবী লোকে চলে আসে, আর পরিরাজ্যের সকল ক্ষমতা হারিয়ে সে এইখানেই তার জীবন দুঃখ কষ্টে কাটাতে থাকে। তাকে দেখো আর আমাদেরকে দেখো, আমরা সারাটা জীবন এমন সুন্দরী আর বিলাসবহুল জীবন যাপন করব, কিন্তু সে অনেক অল্প বয়সেই বৃদ্ধ হয়ে গেছে শুধুমাত্র ওই মানুষ কন্যার জন্য। বলছেন পরী, তাহলে তো আমার দাদিকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আজকের পর থেকে আমি আমার দাদিকে আর কখনোই কষ্ট দিব না। আমার দাদি আমার জন্য এতটা ত্যাগ করেছে, আমি চললাম আমার দাদির কাছে। আপনি আমাকে শুধুমাত্র রাস্তা দেখিয়ে দিন, কারণ আমি জঙ্গলের রাস্তায় কিছুই চিনি না। হ্যাঁ, তা তো অবশ্যই দিব, কিন্তু তার আগে তোমার দাদির জন্য আমার থেকে একটা ছোট উপহার, যেটা নিয়ে তুমি আর তোমার দাদি খুব ভালোভাবে তোমাদের জীবন কাটাতে পারবে। এরপর পরী জাদু করে সেইখানে এক কলসি সোনা প্রকট করে, আর সেই সোনাগুলো রোশনি সেইখান থেকে নিয়ে দ্রুত তার বাড়িতে চলে আসে আর তার দাদির কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর রোশনির দাদি তাকে বলে, আমি এইভাবে কান্না করিস না, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। এই সোনা দিয়ে আমি তোকে অনেক গহনা বানিয়ে দেব, তুই চাইলে এই ঘরটিকে আমি সোনা দিয়ে মুড়িয়ে দেব। না না দাদি, আমার এগুলো কিছুই চাই না। আমি চাই তুমি দুঃখ কষ্ট না করে হাসি আনন্দে বাকিটা জীবন কাটাও, তোমাকে আর কষ্ট আমার জন্য করতে হবে না। এরপর থেকে তাদের জীবনে সব দুঃখ কষ্ট ওই এক কলসি সোনা দ্বারা দূর হয়ে যায়। তারা তাদের জীবন সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দেই কাটাতে থাকে। একটা বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। এক গ্রামে রাগিনী আর রিধিমা নামের দুই বোন থাকত। তাদের বাবা ছোট্ট একটা কলা বাগানে কলা চাষ করত। এই কলা বিক্রি করে সে খুব অল্প টাকাই পেত, যার কারণে সে তার ঘরের সব চাহিদা মেটাতে পারত না। তাদের ঘরে প্রতিনিয়ত অভাব লেগেই থাকত, কিন্তু তবুও দুই বোনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসতো। কিন্তু সময়ের সাথে সাথে যখন দুই বোন বড় হয়ে যায়, তখন দুই বোনের মাঝের সম্পর্ক নষ্ট হতে থাকে।
একটা সময় কাবিয়া নামের একটি মেয়ের সাথে রাগিনীর খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন রাগিনী কাবিয়ার বাড়িতে যায়। ওয়াও কাবিয়া, তোর ঘরটা তো একদম মহলের মতো। তুই কি এই ঘরে একাই থাকিস? হ্যাঁ, এই রুমটা তো আমারই। এই রুমে আর কেউ আসে না, আমি এই রুমে একাই ঘুমাই। তোর কি আলাদা কোনো রুম নেই বাসায়? না রে ভাই, আমাদের বাড়িতে তো একটাই রুম, আর সেই রুমের ভেতরেই আমরা 4 জন ঘুমাই। আমি আমার বোনের সাথে খাটের উপরে ঘুমাই, আর আম্মু আর আব্বু নিচে ঘুমায়। কি বলছিস? এত ছোট্ট একটা রুমে তোরা 4 জন থাকিস? কিভাবে থাকিস? দম বন্ধ হয়ে আসে না? কাবিয়ার এইসব কথা শুনে রাগিনীর অনেক খারাপ লাগে। তার রাতের ঘুম উড়ে যায়। যেই ঘরে সে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত, সেই ঘরই এখন তার কাছে বিষের মতো মনে হতে থাকে। রাতে সে তার বোনের পাশে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমিও এই খাটে একা ঘুমাতে চাই। এই রিধিমার সাথে আমি আর ঘুমাতে পারবো না। এরপর রাগিনী রিধিমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আরে রাগিনী, তোমার কি হয়ে গিয়েছে? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? আরে আমি কি তোকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছি নাকি? ঘুমানোর পরে আমার হাত পা ঠিক থাকে না। আচ্ছা, কালকেও তো তুই ঠিকঠাক মতো ঘুমালি, একদিনের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? এত কিছু বুঝি না, আমি এই খাটে একাই ঘুমাবো, তুই নিচে ঘুমা। ধীরে ধীরে রাগিনীর চাহিদা আরো বাড়তে থাকে। সে রিধিমার সাথে একদম চাকর বাকরের মতো আচরণ করতে শুরু করে। ব্যাস, এখন আমি এইভাবেই রিধিমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব। তারপর আমি কাবিয়ার মতো বড়লোক হয়ে যাব, আর ওর মতো একা একটি রুমে থাকবো, যা ইচ্ছা তাই শপিং করব, অনেক টাকা উড়াবো। এইভাবে রাগিনী আর কাবিয়ার বন্ধুত্ব গভীর হতে থাকে। অন্যদিকে রাগিনী আর রিধিমার দূরত্ব বাড়তে থাকে। এরপর থেকে রাগিনী সব সময় দামি দামি জিনিস চাইতে শুরু করে, দামি দামি খাবার খেতে চায়, আর সব সময় তার মা বাবাকে গরিব হওয়ার কারণে খোঁটা দিতে শুরু করে। নিজের মেয়ের মুখ থেকে এইসব কথা শুনে তার মা বাবার মন অনেক খারাপ হতো। একদিন রাগিনীর মা রাগিনীকে বলে, শোনো মা রাগিনী, আমরা কখনোই কাবিয়ার মতো হতে পারবো না। ওর সাথে নিজেকে তুলনা করা বাদ দাও। ওর বাবা 2 নাম্বারের ব্যবসা করে এত বড়লোক হয়েছে, আর তোমার বাবা কঠোর পরিশ্রম করে এই পর্যন্ত এসেছে। তাই তুমি ওর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। আমরা যেইভাবে আছি সেইভাবেই আমরা অনেক খুশি আছি। কিন্তু আমি খুশি নেই, আমি তোমাদের সাথে একদম খুশি নেই। আমি গরিবের মতো বাঁচতে চাই না। এত বছর ধরে ইমানদারির সাথে কাজ করে বাবা কি করেছে? রাগিনীর এই সব কথা শুনে তার মা একেবারে ভেঙে পড়ে। তার বাবাও দরজার সামনে দাঁড়িয়ে এই সব কথা শুনতে পায়। সেই দিনের পর থেকে তারা রাগিনীকে আর কিছুই বলে না। এরপর থেকে রাগিনী নিজের মতো করেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই রাগিনী অনেক বড় লোকের একটা ছেলের প্রেমে পড়ে যায়, আর তার সাথে ডেটে যেতে শুরু করে। এর মাঝেই একদিন হঠাৎ করে রাগিনীর মা বাবার কার অ্যাক্সিডেন্ট হয়, আর তারা সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে তাদের বাবা রিধিমাকে কলা বাগানের দায়িত্ব দিয়ে যায়। রিধিমাও সেই দায়িত্ব পালন করতে শুরু করে। সে ওই কলা বাগানে আবার চাষাবাদ করতে শুরু করে। এরই মাঝে একদিন রাগিনী অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে রিধিমার কাছে যায়। শোন রিধিমা, আজ আমি রাহুলকে বিয়ে করব। দেখ দেখ, রাহুল আমাকে কত সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা দিয়েছে। রাগিনী, তুমি মা বাবা মরে যাওয়ার পরেও কেবলমাত্র তোমার কথাই ভাবছো, আমার কথা তো একবারও ভাবছো না। আর আমাদের এই ঘর, আমাদের বাগান, সেটার কি হবে? তোমার কি আমাকে নিয়ে একটুও চিন্তা হয় না? না, আমার তোকে নিয়ে একটুও চিন্তা হয় না। আমার এই সবে কিছুই যায় আসে না। তোর যদি আমার বিয়েতে আসতে মন চায় তাহলে আসিস, তা না হলে দরকার নেই। এই কথা বলে রাগিনী সেখান থেকে চলে যায়, আর সন্ধ্যাবেলায় সেই সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে রাহুলকে বিয়ে করে নেয়।
কিন্তু রিধিমা তার বিয়েতে যায় না। সে তার বাবার দেওয়া দায়িত্ব পালন করতে শুরু করে, একাই কলা বাগানে চাষাবাদ করতে থাকে। সে ওই কলা বাগানের কলা বিক্রি করে অর্থ উপার্জন করতে শুরু করে। সে ওই টাকা দিয়েই নিজের খরচ চালাতে শুরু করে। একদিন রাহুল রাগিনীকে বলে, রাগিনী, শুনেছিলাম তোমার বাবার নাকি কলা বাগান আছে। সেই কলা বাগানে তো তোমাদের দুই বোনেরই ভাগ আছে, তাই না? এখন তুমি তোমার বোনের কাছে যাও আর ওই কলা বাগানটা নিজের নামে লিখিয়ে নাও। আমি সেই কলা বাগানের উপরেই মস্ত বড় একটা হোটেল খুলবো। কিন্তু সেই ক্ষেতে তো এখন রিধিমা চাষাবাদ করছে। আরে তাতে কি হয়েছে? তুই যা, ওর কাছে গিয়ে বল এই ক্ষেত তোকে দিয়ে দিতে। এই ক্ষেতের উপর যদি রাহুল মস্ত বড় একটা হোটেল খুলে তাহলে তো তোরই ভালো, তুই বড়লোক হয়ে যাবি। কাবিয়ার মুখ থেকে এমন কথা শুনে রাগিনীর চোখগুলো বড় বড় হয়ে যায়, আর সে বড়লোক হওয়ার লোভ সামলাতে পারে না। পরের দিন সকালেই সে রিধিমার কাছে যায় আর তাকে বলে, শোন, ওই কলা বাগানটা আমাকে লিখে দে, ওইখানে রাহুল হোটেল খুলবে। রাগিনী বোন আমার, দয়া করে তুমি আমাকে দুই বেলা খেয়ে পরে বাঁচতে দাও। তুমি এমন করে আমার কাছ থেকে আমার অর্থ উপার্জনের একমাত্র উপায়ও কেড়ে নিতে চাইছো কেন? তুমি কেন আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? আমি তোমার এই স্বপ্ন কখনোই পূরণ হতে দিব না। আমি কখনোই তোমাকে এই কলা বাগান দিব না। ভালো মতো ভেবে নে, তুই যদি এমনটা করিস তাহলে আমি তোকে আগামী সপ্তাহে আমার ব্রাইডাল লেহেঙ্গা পরতে দেব, যেটা পরে তুই বিয়ে করতে পারবি। আর তুই যদি এত দামি লেহেঙ্গা পরিস তাহলে ওখানকার সবাই শুধু তোকেই দেখবে আর তোর প্রশংসা করবে। থাক বোন, আমার দরকার নেই, আমার তোমার লেহেঙ্গার কোনো দরকার নেই। এইসব কথা শুনে রাগে গজগজ করতে করতে রাগিনী সেখান থেকে চলে যায়। আরে কিছুদিন পরেই তো আমার শিমুলের সাথে বিয়ে, এখন তো আমার একটা লেহেঙ্গা লাগবেই, কিন্তু আমার কাছে তো লেহেঙ্গা কেনার টাকাটাও নেই। কোনো উপায় না পেয়ে রিধিমা কলা বাগানে যায় আর বসে বসে ভাবতে থাকে কি করা যায়। এমন সময় তার চোখ যায় কলা পাতার দিকে। এরপর সে গাছ থেকে অনেকগুলো কলা পাতা ভেঙে ঘরে নিয়ে যায় আর সেগুলো দিয়ে অনেক সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা বানায়। এরপর যখন সে ওই কলা পাতার লেহেঙ্গা পরে মণ্ডপে যায় তখন সবাই অবাক হয়ে তাকেই দেখতে থাকে। রিধিমা, তুমি তো অনেক ট্যালেন্টেড মা, তোমার এই লেহেঙ্গা তো খুবই সুন্দর। এমন চিন্তা তো কারো মাথায় আসতেই পারে না। এরপর রিধিমার ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর তার বিয়ের ছবি পত্রিকায় ছাপা হয়। সেই ছবি দেখার পর থেকে রিধিমার কাছে অনেকগুলো কলাপাতার লেহেঙ্গার অর্ডার আসতে থাকে আর রিধিমা কলাপাতার লেহেঙ্গা বানিয়ে বিক্রি করতে শুরু করে। এর বিনিময়ে সে অনেক টাকা পেতে শুরু করে। অন্যদিকে কলা বাগান না দেওয়ার কারণে রাগিনীর স্বামী রাগিনীর উপর অত্যাচার করতে শুরু করে। অবশেষে সে রাগিনীকে তালাক দিয়ে দেয়। সেই দিনই রাগিনী তার স্বামীর আর তার বান্ধবীর আসল পরিচয় জানতে পারে। তারা কেবলই রাগিনীর থেকে রাগিনীর বাবার কলা বাগানটা ছিনিয়ে নিতে চেয়েছিল। এই সব কথা জানতে পেরে রাগিনী অনেক কষ্ট পায় আর তার মাথা থেকে বড়লোক হওয়ার ভূত সরে যায়। অতঃপর রাগিনী তার বোনের কাছে ফিরে যায়। রিধিমা সব কিছু ভুলে তার বোনকে আবার আপন করে নেয়। এরপর থেকে তারা দুই বোন মিলে কলা পাতা দিয়ে লেহেঙ্গা বানাতে শুরু করে আর সেইগুলো বিক্রি করে অনেক টাকা পেতে থাকে আর সেই টাকা দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।